সেটা ফলো করেই আমরা এই নোমেনক্লেচারগুলো বানাই, বা আমরা যেটা এই নোমেনক্লেচারগুলো কেন দরকার হয়, ফার্স্ট অফ অল ডায়াগনোসিসের জন্য দরকার হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ট্রিটমেন্টের জন্য। তো সেরকম কারণেই আমরা ওই DSM-5 বা ICD-10 এর মতন ক্লাসিফিকেশন সিস্টেমগুলো তৈরি করি। এবং ওই দুটো ক্ষেত্রে কি হয়, ICD-10 বা ICD-11 এখন সেটা আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ওরা তৈরি করেছিল, এবং সেটার 11th ভার্সন চলছে এখন। আর ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যেটা, সেটা তৈরি করেছিল ওই আপনার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তো না কি সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, আমি একটু গুলিয়ে ফেলতে পারি, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আই গেস। তো সেটার এখন চলছে 5 ইয়ার, অর্থাৎ 5th রিভিশন, এবং তার আরও একটা টেক্সট রিভিশন হয়েছে। আপনাদের বইতে এটা 4th ইয়ার অবধি দেওয়া আছে, অর্থাৎ 4th রিভিশনের একটা টেক্সট রিভিশন অবধি দেওয়া আছে। আমার মনে হয় তার কারণ যেটা এরা মানে যুক্তি হিসেবে হয়তো যেটা দেওয়া হয়, যে টিয়ারের পর DSM-4 টিয়ারের পর খুব ড্রাস্টিক কিছু চেঞ্জ ক্লাসিফিকেশনে করা হয়নি, তো সেই কারণে হয়তো আপনাদের DSM-5 ইয়েতে নেই, মেটেরিয়ালে দেওয়া। তবে আমি সবসময়ই বলতে থাকি, আমার কলেজের স্টুডেন্টদেরও বলতে থাকি, আপনাদেরও অবশ্যই বলবো যে আপনারা DSM-5-এর সফট কপি পাবেন অনলাইনে, আপনারা সেটা ডাউনলোড করবেন এবং আপনারা অবশ্যই কম্পেয়ার করে পড়বেন। এবং আপনারা যদি আপনাদের অ্যাসাইনমেন্ট বা কি বলে যেন ইয়েতে যদি লেখেন পরীক্ষায়, দুটোকে কম্পেয়ার করে, তাহলে কোনো অসুবিধে নেই, বরং আপনারা কিছু বেশি মার্কস সিকিউর করতে পারেন। তো যাই হোক, তারপর পরের দিনে আমরা শুরু করেছিলাম অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আমরা বিভিন্ন ভাগগুলো করেছিলাম, যে একটা ছিল জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, একটা ছিল ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তাছাড়া ছিল ফোবিয়া, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার ছিল, স্ট্রেস ডিসঅর্ডার ছিল, তারপর আপনার এইদিকে ছিল সোমাটোফর্ম ডিসঅর্ডার, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, এইগুলো। আজকে আমরা এখন এই যে সেকেন্ড ব্লক অব্দি যেটা ছিল, ফার্স্ট ব্লকে আমরা আরো একটা জিনিস কভার করেছিলাম, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো, যার মধ্যে অটিজম ছিল, বা অটিস্টিক, এখন যেটাকে বলা হয় অটিস্টিক ডিসঅর্ডার স্পেকট্রাম বলা হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখা যায়, তার কিছু কমন ফিচার্স থাকে। এই যেই আমরা স্পেকট্রাম কথাটা বলবো, আমরা একটা আমব্রেলা টার্মকে মিন করব, যার মধ্যে অনেকগুলো একই ধরনের ডিজিজ বা ডিসঅর্ডার, ডিজিজ বলবো না আমরা এখন, কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনকে ডিজিজ বলা হয় না, বলা হয় ডিসঅর্ডার। কারণ যত আপনার এগিয়েছে, সায়েন্স এগিয়েছে, দেখা গেছে যে একদম পিন পয়েন্ট করে বিভিন্ন ধরনের ফ্যাক্টরসগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে, এবং সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্টের জায়গায় নিয়ে আসা যাচ্ছে। সারা না সারা সেটা এখানে জিজ্ঞাসার ব্যাপার নয়, কিন্তু কন্ট্রোল করার জায়গায় নিয়ে আসা যাচ্ছে। তো এই যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এইগুলো একটা আলাদা গ্রুপ। এর মধ্যে আপনার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে, এসডি যেটাকে আমরা বলি, ADHD আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, আপনার রয়েছে, ওকে কি বলে, রেটস ডিসঅর্ডার রয়েছে, তারপর আপনার মেন্টাল রিটার্ডেশন রয়েছে, এরকম ধরনের বিভিন্ন চাইল্ডহুড ডিসঅর্ডারগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো কিনা ডেভেলপমেন্ট প্রসেসের সঙ্গে কানেক্টেড। নেক্সট যেটা জিএডি বা ওসিডি বা পিটিএসডি বা যেটাই বলুন না কেন, এইগুলোকে সমস্ত একটা মাইল্ড মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ধরা হয়। কেন এগুলোকে মাইল্ড বলা হয়, তার প্রধান কারণ হচ্ছে যে এগুলোতে আমাদের যাই অসুবিধে হোক না কেন, আমাদের বাস্তবের সঙ্গে যোগাযোগটা কিন্তু নষ্ট হয় না।
আমরা মোটামুটি বুঝতে পারি যে আমার মধ্যে যে অসুবিধেগুলো হচ্ছে, অসুবিধেগুলো আমারই অসুবিধে, বাইরের থেকে সেটা কেউ আমাকে ক্রিয়েট করে দিচ্ছে না। অসুবিধেগুলো আমার হলেও আমি সেগুলোকে কন্ট্রোল করতে পারছি না, এবং সেটা আমার দৈনন্দিন জীবনে আমার অ্যাডজাস্টমেন্টে আমার একটা এফেক্ট ফেলছে। এই থার্ড ব্লক থেকে আমরা আরেকটু সিরিয়াস ধরনের মেন্টাল ডিসঅর্ডারের দিকে আলোচনার দিকে যাব, যেখানে কিনা মনে করা হচ্ছে যে অনেক বেশি ফিজিওলজিক্যাল এবং নিউরোলজিক্যাল এবং এরকম ধরনের যে ফ্যাক্টরস গুলো আর কি, বায়োলজিক্যাল যে ফ্যাক্টরস, সেগুলো অনেক বেশি এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে প্রেজেন্ট থাকে বা এটাকে, এই কন্ডিশনটাকে ইনফ্লুয়েন্স করে। এখানে আমরা ব্লক 3-তে যে জায়গাটায় ফোকাস করছি সেটা হচ্ছে মুড ডিসঅর্ডার। আমরা সকলেই জানি, আচ্ছা এর মধ্যে ইউনিট 1 যেটা, সেটা প্রথমে যেটা আলোচনা করে সেটা হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আচ্ছা আমরা সকলেই যেটা জানি যে মুড ব্যাপারটা যেটা, সেটা একটা ইমোশন রিলেটেড ব্যাপার। আমরা আমাদের মধ্যে কিছু যেমন বুদ্ধিবৃত্তি সংক্রান্ত কিছু জিনিস রয়েছে, তেমনি আবেগ সংক্রান্ত কিছু বিহেভিয়ার বা কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু ইউনিকনেস আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এই মুড ডিসঅর্ডার টিপিক্যালি একটা গ্রুপ অফ ডিসঅর্ডারকে ইন্ডিকেট করে, যেগুলো রিলেটেড টু ইমোশনাল ডিস্টারবেন্সেস। এবার বলবেন যে আপনার আমারও তো ইমোশনাল ডিস্টারবেন্স হয়। সকালে যখন বেরোচ্ছিলাম আমার ভীষণ মুড খারাপ ছিল, ভীষণ বাড়িতে ঝামেলা হয়েছিল, জল আসছিল না কলে, এটা হয়েছিল ওটা হয়েছিল, নানান রকম ব্যাপার। আমার প্রচণ্ড মুড খারাপ ছিল। আমি যখন কলেজে গিয়ে পৌঁছলাম, আমি একে চেঁচালাম, ওকে ইয়ে করলাম, কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটলো যে আমার মুডটা একটু একটু করে ভালো হলো। একটা কোনো জায়গায় আমি হয়তো কোথাও অ্যাপ্রিসিয়েশন পেলাম, কোনো একটা রেকগনিশন পেলাম, আমার একটা কাছের বন্ধু সে এসে আমাকে এসে দুটো মজার কথা বলল, তখন দিনের শেষে আমি দেখলাম যে আমি যে মুড নিয়ে কলেজে এসেছিলাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি মোটামুটি আমার একটা মেন্টাল স্টেবিলিটি ফেরত পেয়েছি। তাহলে এটা একটা ইমোশনাল ডিস্টারবেন্স বটে, কিন্তু এটা ইমোশনাল কোনো ডিসঅর্ডার নয়। ডিসঅর্ডার আমি কখন বলবো? যখন জিনিসটা এক্সেস হবে এবং প্রলংড হবে। আমরা আগের দিনেও এই জিনিসটাতেই জোর দিয়েছি যে অ্যাকচুয়ালি প্যাথোলজি এবং সো কল্ড নর্মাল কন্ডিশন, এটা কোয়ালিটেটিভলি আলাদা নয়, অনলি কোয়ান্টিটেটিভলি আলাদা। যে সমস্ত নিউরোকেমিক্যাল এক্সেস হলে বা কম হলে বা বেশি হলে বা হোয়াট এভার, বা যে সমস্ত ফ্যাক্টরসগুলো ডিফারেন্ট ওয়েতে ইন্টারাক্ট করলে একটা প্যাথোলজি তৈরি হয়, সেই সমস্তগুলোই কিন্তু আমার মধ্যে প্রেজেন্ট আছে। মি অ্যাজ আ পার্সন, আমার মধ্যে সবটা রয়েছে। তফাৎটা কোথায় হচ্ছে? আমি আমার ডিস্টারবেন্সগুলোর উপর খুব সহজে কন্ট্রোল পেতে পারছি, বা সহজে না হলেও একটু শক্তভাবেই হলেও আমি, উইথ সাম ডিফিকাল্টি হলেও আমি কন্ট্রোল পেতে পারছি। কিন্তু যাদের ডিসঅর্ডার, তাদের অনেকটা এফোর্ট দিতে হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এফোর্ট দিয়েও যে তারা পুরোপুরি জিনিসটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারছে এমনটা কিন্তু নয়। আদারওয়াইজ অ্যাংজাইটি বলুন বা ডিপ্রেশন, দুটোই আমাদের মধ্যে রয়েছে, এবং দুটোরই স্ট্রেসফুল সিচুয়েশনে দুটোই বেড়ে যায়। এরকম ঘটনা ঘটে। এইবার তখনই আমি এটাকে ডিসঅর্ডার বলবো যখন জিনিসটা এক্সেসিভ, বারবার রিপিট করছে বিভিন্ন ধরনের প্রিকশন নেওয়া সত্ত্বেও, এবং প্রলংড হচ্ছে। মুড ডিসঅর্ডারকে আমরা দুভাগে, এই ভিত্তিতে আমরা মুড ডিসঅর্ডারের জায়গায় নিয়ে যাব, এবং মুড ডিসঅর্ডারকে আবার আমরা দুভাগে ভাগ করব। একটা ডিপ্রেসিভ মুড ডিসঅর্ডার, আর একটা হচ্ছে বাইপোলার।
যখন একটা মুড ডিসঅর্ডার ঘটে তখন আমার মধ্যে স্যাডনেসই বলুন বা ইলেশন অর্থাৎ আনন্দ, সেটা অধিক মাত্রায় থাকে, ওভারলি ইন্টেন্স, ইন্টেন্স তীব্র অ্যান্ড পারসিস্টেন্ট, চলতেই থাকে। এবং তাছাড়া আরো কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সও থাকে। এবার ইন্টেন্স স্যাডনেসের যে কন্ডিশন, যখন সেটা পারসিস্টেন্ট হয়, ইন্টেন্স স্যাডনেস আমারও হয়, আপনারও হয়। আপনি চোখের সামনে দেখলেন কোনো একটা দুর্ঘটনা ঘটল, আপনি তো স্যাড হবেনই। অভয়ার ঘটনা শুনে আমরা অনেকেই অন্তত ১-২ রাত খুবই ডিস্টার্বড ছিলাম। বিশেষ করে ওর যে ভিডিওগুলো চলে আসছিল বা যে ভিজুয়াল ইয়েগুলো চলে আসছিল, তাতে আমরা ভীষণ ডিস্টার্বড ছিলাম এবং উই গট ডিপ্রেসড। অবশ্যই ইন্টেন্স স্যাডনেস ছিল আমাদের মধ্যে। আস্তে আস্তে আমাদের কি হয়েছে, আমরা শুনতে খারাপ লাগলেও আমরা কিন্তু সেই স্যাডনেসটা আমাদের মধ্যে অতটা ইন্টেন্স নেই। আমরা আস্তে আস্তে সেটাকে ওভারকাম করছি এবং আমরা আবার আমাদের একটা নিজস্ব ছন্দে ফেরত আসছি। এটাই কিন্তু হওয়ার কথা। মানে উচিত অনুচিত বলছি না, স্বাভাবিক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হওয়ার কথা। Those people who have no adjustment problems, they will not stick to a particular emotional condition or mood. মানে এটাই স্বাভাবিক, এইটুকুনি আমরা বলতে পারি। খারাপ ভালো বলছি না। অবশ্যই এখানে আমাদের একটা জায়গা রয়েছে নিশ্চয়ই, আমি অভয়ের এক্সাম্পলটা দিয়েই বলছি, যে আমরা নিজেদের লাইফে ফিরে এলাম, আমি একটা নতুন শাড়ি পরছি, আমি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছি, আই এম ডুইং এভরিথিং, কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমার মধ্যে একটা চেতনা, একটা অ্যালার্টনেস আমি জাগিয়ে রাখছি। যে প্রথম দুটো কারণে আমাদের ওই অ্যালার্টনেসটা জেগে আছে। একটা হচ্ছে অন্যায়ের বিচার পাওয়া উচিত, আর একটা কারণ হচ্ছে যে আমিও ওর জায়গায় থাকতে পারতাম। তো এটা কিন্তু এই ইন্টেন্স স্যাডনেসটা নর্মাল। কখন সেটা অ্যাবনর্মাল, কখন সেটা প্যাথোলজি, যখন সেটা ওভারলি ইন্টেন্স অ্যান্ড পারসিস্টেন্ট। এই ইন্টেন্সিটিটা চলছে দিনের পর দিন। মানে যে সমস্ত অভয়ার যে সমস্ত কলিগসরা ওর হয়ে লড়ছে, একদম ডাইরেক্ট ফিল্ডে লড়ছে, তারাও এমনকি তারা কেউ আমাদেরকে এসে বলেনি কোনো সাইকোলজিস্টকে, বাট উই নো অ্যান্ড উই ক্যান অবজার্ভ ফ্রম দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ, ফ্রম দেয়ার ইন্টারাকশন, যে তাদের প্রাথমিক যে ট্রমাটা ছিল তারা কিন্তু সেটা কাটিয়ে উঠে এখন একটা অন্যরকম ইমোশনকে তারা ডিসপ্লে করছে, অ্যান্ড দ্যাট ইমোশন ইজ ভেরি কন্ট্রোল। আমার এত কথা বলার উদ্দেশ্য এটাই যে মুড এবং মুড ডিস্টারবেন্স, এখন কিন্তু মুড খুব একটা একটা হস্টাইল মুড আছে চারিপাশে, হস্টাইল টুয়ার্ডস ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা বিদ্রোহ রয়েছে, আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু যত সময় এগোচ্ছে, প্রথমত সেই বিদ্রোহের মানে চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে রিলেটেড যে মুড, সেই মুডটাও কিন্তু বিভিন্ন চরিত্র বদলাচ্ছে এবং এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কোনটা তাহলে? যদি একই জিনিস যেটা খুব তীব্র সেটাই যদি রয়ে যায়। এবং এই ইন্টেন্স স্যাডনেসের একটা উল্টো সাইডও আছে, ইন্টেন্স ইলেশন। আমরা কখনো না কখনো ইন্টেন্স ইলেশনে থাকি। ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড কাপ জেতে আমার ভারী ফুর্তি হয়। অত দূর যাওয়ারও দরকার নেই, ইন্ডিয়া 4 বছরে একবার ওয়ার্ল্ড কাপ খেলে, হারে হারে যেতে যেতে সে একটা কথা। এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের লোকজনেরাই মোহনবাগান জিতলে, আমি নিজেও মোহনবাগান, তো মোহনবাগান জিতলে তারা ভীষণ হ্যাপি হয়ে যায়, সবুজ মেরুন স্ট্যাটাস ফ্যাটাস দেয়, কোথায় আনন্দও পায় খুব।
আনন্দের চোটে মানে দুটো রুটি বেশি খেয়ে ফেলে এরকম সর্ট অফ। এটা একটা হচ্ছে ইন্টেন্স ইলেশনের ফেজ। আপনি হঠাৎ জানতে পারলেন সকালে উঠে যে আপনার একটা ওই ৳১,০০,০০,০০০ ডিয়ার লটারি লেগে গেছে। তো ওই তখন যে আপনার অবস্থাটা হবে এবং সেটা কিছু ধাপ্পা-টাপ্পা নয়, আপনি সত্যি, সত্যি পেয়ে গেছেন। আপনাকে ঠিকঠাক একটা অথেন্টিক জায়গা থেকে বলা হলো যে, "হ্যাঁ মশাই আপনি টাকাটা পেয়েছেন, এত পার্সেন্ট ট্যাক্স কেটে আপনাকে দেয়া হবে।" তখন আপনার প্রাথমিকভাবে যে ইয়েটা হবে, আপনি একটু ১ম হকচকিয়ে যাবেন। তারপর আপনার ওই ইনটেন্স ইলেশন টাই হবে। যাই হোক যখন ৩০% কেটে ঢুকবে আপনার হাতে তখন ইলেশনটা একটু কমবে এবং তারপর যেমন জিনিসটার উপর খাবলাবে আরকি লোকে। খুব ভাষায় বলতে গেলে বা আপনার যখন আস্তে, আস্তে ব্যাংক ব্যালেন্স কমতে থাকবে তখন আপনার ইলেশনও কমতে থাকবে বা তার আগেই আপনার ইলেশন কমে যাবে। আপনার মনে হবে আমি কি করে এগুলোকে কোথায় ইনভেস্ট করব এসবে আপনি ব্যস্ত হয়ে যাবেন। কিন্তু এরকম লোক আছে যাদের এই ইনটেন্স ইলেশন এর ফলে তারা ধরুন রাতের পর রাত ঘুমোচ্ছে না, তারা ভীষণ হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারা এমনকি ধরুন নিজের জামাকাপড় জড়ো-টড়ো করে আগুন লাগিয়ে দিচ্ছে জাস্ট ফর ফান। এরকম আরকি। ফান সেটা তারা নিজেরাও ভালো করে আপনাকে বুঝিয়ে বলতে পারছে না। মানে আমার এরকম লোকজন দেখা আছে বলে বলছি আরকি। যারা আমাদের কাছে আসেন-টাসেন এরকম তাদের মধ্যে কেউ এরকম ধরনের সিম্পটমস আসে। তো এই যে ব্যাপারগুলো ডেফিনিটলি সেটা ওই লটারি পাওয়ার রিলেশন কিংবা মোহনবাগান জেতার ইনটেন্স রিলেশন এর থেকে সেটা আলাদা। তখনই সেটা প্যাথোলজি। এরপর আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে আ DSM-4 টিয়ার অনুযায়ী কি, কি ভাগে আচ্ছা আমরা ১ম যেটা এই ইউনিটটায় যেটা আমি ইলেকশন এর কথা বললাম ঠিকই। এই ইউনিটটা আমি বেসিক্যালি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইনটেন্স স্যাডনেস নিয়ে, ওই ডিপ্রেশন যেটা। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডারকে সিম্পটম এর উপর বেস করে ৩ ভাগে ভাগ করা যায়। একটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, একটা ডিসথাইমিক ডিসঅর্ডার, একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার NOS। এই NOS এর ব্যাপারটা আমি আগের দিন বলে দিয়েছি। এই NOS টা অ মানে অ্যাক্রোনিম ফর নট আদারওয়াইজ স্পেসিফাইড। মানে এমন অনেক সময় ঘটে যে আপনি কোনো প্রোটোটাইপেই আপনি ওকে ফেলতে পারছেন না ওই সিম্পটমস গুলোকে। কিন্তু আপনার একটা মনে হচ্ছে ইয়ে দেখে ওভারঅল ব্যাপারটা দেখে যে এই ক্যাটেগরিতেই যাবে। তখন ওই NOS টাকে ব্যবহার করা হয়। এছাড়া বাইপোলার ডিসঅর্ডারস কেও ডিপ্রেশন এর মধ্যে আনা হয়। কেন আনা হয়? যদিও এখানে ইলেশন এর একটা পার্ট আছে। কেন আনা হয় সেটা আমরা যখন causes পড়ব, when we will study causes, we will discuss about that why bipolar disorders are included within depressive disorders. Actually, it comes under mood disorders, and if you say that bipolar disorders can be classified under depressive disorders, not much incorrect things are said. Why? I will explain while uh, uh, discussing the etiological factors. Now, here I am, we are talking about DSM-4 peer classification mood disorders, and there, in addition to depressive disorders, there are bipolar disorders, and within bipolar disorders, we get 4 classifications: bipolar 1, bipolar 2, cyclothymic disorders, and bipolar disorder NOS. Again, এইগুলো গেল আপনার সিম্পটমের উপর ভিত্তি করে। ইটিওলজির উপর ভিত্তি করে আমরা কিভাবে মুড ডিসঅর্ডার গুলোকে ক্লাসিফাই করছি। ফার্স্ট অফ অল মুড ডিসঅর্ডার ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশন। অর্থাৎ এমন অনেক শারীরিক অসুস্থতা আছে, মানে তার প্রথমটাই আমি বলতে পারি যে কারণ আমি সেই অসুস্থতাতে আমি নিজেও সাফার করি বলে, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট যারা হয় তারা শুধু যে ওয়েট গেইন করে তা নয়, তাদের ভীষণ একটা মুড চেঞ্জ হয়। মুডের একটা পরিবর্তন তাদের মধ্যে দেখা যায়। তারা অনেকটা সময় ডিপ্রেশনে ভোগে এবং শুধু যে ডিপ্রেশন মানে যে ইন্টেন্স স্যাডনেস থাকে শুধু তা নয়, তার অন্য বহিঃপ্রকাশও হয়, যার একটা ফেজ হলো, একটা অ্যাসপেক্ট হলো ইরিটেশন।
স্লিপ ডিস্টারবেন্স হয়, হাইপোথাইরয়েডিজম যদি আনট্রিটেড থাকে তাহলে স্লিপ ডিস্টারবেন্স হয়, এবং অন্যান্য হয়তো ফিজিওলজিক্যাল সিমটমস হয়, এবং তার সঙ্গে ডিপ্রেশন থাকে। তো জেনারেল মেডিকেল কন্ডিশনের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে। আরেকটা হয় সাবস্টেন্স ইনডিউসড মুড ডিসঅর্ডার, যারা পাতি বাংলায় বললে নেশাখোর হয় যারা, তারা যদি খুব অনেক দিন ধরে নেশা ফেশা করে তাদের কিন্তু মুড ডিসঅর্ডার হয়ই হয়, মানে অ্যালকোহলিকদের তো হয়ই এটা। ওদের মধ্যে ডিপ্রেশন তো থাকেই, ডিপ্রেশন ওভারকাম করার জন্য ওরা অ্যালকোহল ইনটেক করে, এবং যেহেতু অ্যালকোহল একটা ডিপ্রেসেন্ট, ওরা আরো ডিপ্রেসড হয়ে পড়ে, এবং সেটা বেশি দিন যদি বেশি মাত্রায় খায়, কগনিটিভ গন্ডগোল, নিউরোলজিক্যাল প্রবলেম যা হয় তা তো হয়ই, নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স তো হয়ই হয়, তার সঙ্গে যেটা হয় মানে ফাউ যেটা আসে সেটা হলো মুড ডিসঅর্ডার। তাদের মধ্যে ভীষণ রকম লেবিলিটি দেখা যায়, এই ভালো মুডে আছে, এই তেড়ে আসছে, এই দুঃখে বসে কাঁদছে, এরকম টাইপের ব্যাপারটা মদ খেলেও হয়, না খেলেও হয়। মানে এটা এই সাবস্টেন্স ইনডিউসড গল্পটা মানে ডিসঅর্ডারের পর্যায়ে তখনই যায় যখন একটা লোক অনেক দিন ধরে নেশাটা করে এবং বেশ অনেক পরিমাণেই কেমিক্যাল সাবস্টেন্সটাকে নেয়। এছাড়া একটা সাবস্টেন্স ডিসঅর্ডার থাকে যেখানে শুধুমাত্র ডিপ্রেসড মুড থাকে। যখন মুড ডিসঅর্ডার বলছি তার মানে ওখানে ওই ডিসথাইমিয়া, সাইক্লোথাইমিয়া, বাইপোলার টাইপোলার সব ঢুকে যায়, কিন্তু যখন আমি পার্টিকুলার পিন পয়েন্ট করছি সেখানে দেখুন সাবস্টেন্স ডিসঅর্ডার উইথ ডিপ্রেসড মুড এরকম ভাবে আলাদা করা হয়েছে। এছাড়া অনেক সময় অনেক সাইকিয়াট্রিক কন্ডিশনের ডিপ্রেশনে, সাইকিয়াট্রিক কন্ডিশনেও ডিপ্রেশন একটা প্রাইমারি সিমটম হয়, যেমন পিটিএসডি, ট্রমার পর আমার ডিপ্রেশন হতে বাধ্য। আমি যদি কোনো একটা খুব সিভিয়ার ট্রমা ফেস করি, ডেফিনেটলি ইট উইল ব্রিং ডিপ্রেশন অ্যান্ড অলসো অ্যাংজাইটি। এছাড়া যদি আমার স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার থেকে থাকে, কোনো যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার্স থেকে থাকে, কোনো ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার্স থেকে থাকে, তার সঙ্গে আইদার ওভার্ট ফর্মে কিংবা লেটেন্ট ফর্মে ডিপ্রেশন থাকাটা খুব স্বাভাবিক। সিভিয়ারিটি অ্যান্ড ইন্টেন্সিটি অনুযায়ী ডিপ্রেশনকে আবার 3 ভাগে ভাগ করা যায়: মাইল্ড ডিপ্রেশন অ্যান্ড ডিসথাইমিয়া, মডারেট ডিপ্রেশন, সিভিয়ার অর মেজর ডিপ্রেশন। এবং DSM-4 টিআর ক্রাইটেরিয়া অনুযায়ী ডিসথাইমিয়াটা ক্রনিক অ্যান্ড লং লাস্টিং, মানে এখানে ডিপ্রেশন লাইক সিমটমস থাকছে, বাট দোজ আর relatively mild and chronic, long lasting. এখানে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সিমটমস গুলোই থাকে, কিন্তু সেগুলো লেস সিভিয়ার অ্যান্ড ইন্টেন্সিটি ফ্ল্যাকচুয়েট করে। এবং ডিসথাইমিয়া ডায়াগনোজ হওয়ার জন্য অ্যাটলিস্ট 2 ইয়ার্স এই সিমটমস গুলোর থেকে সাফার করতে হবে। এর নিচে দেখুন একটা ট্যাবুলার ফর্মে দেওয়া আছে মাইল্ড ডিপ্রেশনের কি সিমটমস হতে পারে আর ডিসথাইমিয়ার কি সিমটমস হতে পারে। এগুলো আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি একটু পজ দিচ্ছি যাতে আপনারা পড়ে নিতে পারেন। এগুলো বই ফইতে যে কোনো বইতেই পেয়ে যাবেন। পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা আসি মেজর ডিপ্রেসিভ সরি এখানে আমি না কিছু মিস করছি। না না ঠিক আছে, এইখানটায় আমরা মাইল্ড ডিপ্রেশন অ্যান্ড ডিসথাইমিয়া আলোচনা করে নিলাম, বা ওর সিমটমস গুলো আপনারা দেখতে পেলেন। তারপরে আমরা আসবো মডারেট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এর মধ্যে কিন্তু ডিসথাইমিয়া এবং অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার উইথ ডিপ্রেসড মুড দুটোই থাকে। এর মধ্যে ডিসথাইমিয়াটা আমরা আগে আলোচনা করে নিলাম, যেটা লেস সিভিয়ার ইন নেচার,
এবং দেখতেই পেলেন এখানে কি কি লিস্ট করা ছিল। হয় বেশি খাবে নয় কম খাবে, হয় বেশি ঘুমোবে নয় কম ঘুমোবে, এনার্জির ঘাটতি থাকবে, ফেটিক হয়ে যাবে, নিজের সম্পর্কে খুব মানে একটা লো সেলফ এস্টিম থাকবে, নিজেকে খুব একটা তুচ্ছ কিছু ভাববে, মনোযোগের অভাব হবে, ডিসিশন মেকিং এর অভাব হবে, হোপলেসনেস একটা থাকবে, সেক্স ড্রাইভে কমতি থাকবে, আর একটা ইরিটেবিলিটি থাকবে। তো তাছাড়াও এই মডারেটের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার উইথ ডিপ্রেসিভ মুড। এটাকে আমরা অন্য ভাষায় রিঅ্যাক্টিভ ডিপ্রেশনও বলবো। এই রিঅ্যাক্টিভ ডিপ্রেশনটা হচ্ছে এটা আমাদের সকলেরই হয় এই রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। ধরুন 2020 সালে জাস্ট বিফোর লকডাউন আমার বাবা চলে গেলেন, মানে হঠাৎ চলে গেলেন, কোনো রকম অসুস্থ ছিলেন না, অলমোস্ট হাঁটতে হাঁটতে মানে হার্ট ফেল করে মারা গেল। তো দ্যাট ওয়াজ আ বিগ ট্রমা, কোনো সন্দেহ নেই। এবং তারপর আমাদের সকলেরই সাংঘাতিক ডিপ্রেশন হলো, আমার হলো, দিদির হলো, মায়ের হলো, সকলেরই আমরা মারাত্মক ডিপ্রেসড হয়ে পড়ি। এই যে ডিপ্রেশনটা, এটা কিন্তু রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। 6 মাস 7 মাস 8 মাস পর আমরা ধীরে ধীরে রিকভার করতে শুরু করলাম। ওই যে ইন্টেন্স স্যাডনেস এর কথা বলছিলাম না, দেখুন এটাও একটা ইন্টেন্স স্যাডনেস ছিল। এবার সেখানে আমি একটা মানুষ যদি সুস্থভাবে বেঁচে থাকতে চায় তাকে কিন্তু এই জায়গাটা পেরিয়ে আসতেই হয়। তো কাজে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার উইথ ডিপ্রেসড মুড হয় মানে কোনো একটা ট্রমার রিয়াকশনে বা কোনো একটা মিসহ্যাপের রিয়াকশনে, কোনো ক্রাইসিসের রিয়াকশনে। কিন্তু রিয়াক্টিভ হলে সেটা ওভারকাম করাও কিন্তু রিলেটিভলি ইজি। এবার আমার ক্ষেত্রে হয়তো দরকার হয়নি, কিন্তু আমার দিদির ক্ষেত্রে কিছু সাইকোঅ্যাক্টিভ ড্রাগের দরকার হয়েছিল, কিছু ওষুধ খেতে ওকে হয়েছিল ফর সাম ডেজ আর কি। ওকে অনেক বেশি এই ক্রাইসিসটা আফেক্ট করেছিল। এই জিনিসটা যেটা এই ব্যাপারগুলো কিন্তু ডিসথাইমিয়ার থেকে খুব যে আলাদা তা নয়। এই একটা জায়গাতেই ডিসথাইমিয়া এবং এই রিঅ্যাক্টিভ ডিপ্রেশনটা ডিফারেন্ট হয়। রিঅ্যাক্টিভ ডিপ্রেশন সাধারণত মাস 6-এর বেশি থাকে না। অর্থাৎ দেখুন, এখানে বলি, একটা এক্সাম্পল দিই, যে এখনো কি আমার বাবার জন্য মন খারাপ হয় না? নিশ্চয়ই হয় কখনো কখনো। আমি কি কোনো কারণে বাবার কথা ভাবলে ডিপ্রেসড হয়ে যাই না? হয়। কিছু কিছু পার্টিকুলার সিচুয়েশন আছে তখন এটা ঘটে, কিন্তু সেটা আমার এগিয়ে যাওয়াকে বা আমার অ্যাডজাস্টমেন্টকে ক্ষতি করতে পারছে না এখন এই মুহূর্তে। কারণ অনেক দিন হয়ে গেছে, 2020 মার্চ, 2024 মার্চে 4 বছর কমপ্লিট হয়ে গেছে এবং অলমোস্ট প্রায় 5 বছর হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জায়গাটাতেই তফাৎ বিটুইন ডিসথাইমিয়া অ্যান্ড রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। যে রিঅ্যাক্টিভ ডিপ্রেশনটা 6 মাসের বেশি স্থায়ী সাধারণত হয় না। যদি স্থায়ী হয় তখন সেটাকে আমরা ডিসথাইমিক ডিসঅর্ডার বলার কথা ভাববো। এছাড়াও একটা আইডেন্টিফায়েবল সাইকোলজিক্যাল স্ট্রেসার থাকে রিঅ্যাক্টিভ ডিপ্রেশনের ক্ষেত্রে। আমার যে উদাহরণটা ধরুন আমি দিলাম, এবং এটাকে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে এই কারণেই রাখা হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সিভিয়ার রিঅ্যাক্টিভ ডিপ্রেশন যেটা, সেটা একজন মানুষের সোশ্যাল বা অকুপেশনাল ফাংশনিংকে হ্যাম্পার করে। মানে লাকিলি বলতে পারা যায়, যদিও খুব অদ্ভুত শুনতে লাগবে লাকিলি কথাটা, উইথ দ্য ডেথ অফ আ প্যারেন্ট, কিন্তু লাকিলি তখন তারপরেই লকডাউন হয়ে গিয়েছিল অ্যান্ড আই গট অ্যাম্পল টাইম টু অ্যাডজাস্ট উইথ মাই সেলফ। সেই সময় যদি আমার পুরো দমে আমার ইয়ে থাকতো, আমার প্রফেশনটা যদি পুরো দমে চলতো, ডেফিনেটলি আমার সেখানে
বেশ কিছু দিনের জন্য কিছু কিছু ইম্পেয়ারমেন্ট আসতো। আমি অনেক বেশি নিরুৎসাহ হতাম কাজে, আমি হয়তো অনেক বেশি ছুটি নিতাম, আমি হয়তো কাজে অনেক বেশি আমার কেয়ারলেস মিস্টেকস হতো, এগুলো হতো। থ্যাঙ্কফুলি আমাকে সেই জায়গাটা ফেস করতে হয়নি ডিউ টু সিচুয়েশনাল কন্ডিশনের জন্য। তো এই কারণে এটাকে একটা ডিস্টিংক্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিসে রাখা হয়। এরপর আমরা যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আসি, সেখানে আমরা দেখব যে এটাকে ইউনিপোলার ডিপ্রেশন বলা হয়, ক্লিনিক্যাল ডিপ্রেশন বলা হয়, এবং এক্ষেত্রে একটা মানুষ ওই ইন্টেন্স স্যাডনেস যেটা, সেটা বারবার অনুভব করে এবং বারবার সেখান থেকে সাফার করে। একটা সিঙ্গেল এপিসোডের পর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সিঙ্গেল এপিসোড বলে একটা ক্লাসিফিকেশন বা ডায়াগনোসিস দেয়া হয়। কিন্তু যদি একের বেশি এপিসোড ঘটে উইথ মেজর ডিপ্রেশন রাদার টু সে অর ক্লিনিক্যাল ডিপ্রেশন, তখন আমি সেটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার রেকারেন্ট বলবো, বারবার যেটা হতে থাকে। এবং এই ক্ষেত্রে ম্যানিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। ম্যানিয়া, অ্যাজ উই হ্যাভ স্টেটেড,